হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজ তোমাদের কাছে এসেছি মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার ব্যাপারে আলোচনা করতে। তো এই মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা কাকে বলে এবং সেই সংক্রান্ত কিছু অঙ্ক যেগুলো আজ আলোচনা করব। তো এটি নবম শ্রেণীর অন্তর্ভুক্ত হলেও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, স্কলারশিপ পরীক্ষা, ট্যালেন্ট সার্চ পরীক্ষা ইত্যাদি পরীক্ষায় কিন্তু এখান থেকে বহু প্রশ্ন আসে। তো যদি ভিডিওটি সম্পূর্ণ দেখো, আমার মনে হয় তোমরা কিন্তু অবশ্যই সকলে উপকৃত হবে। তো চলো ভিডিওটি শুরু করি। দেখো, 1 নম্বর প্রশ্নে বলা আছে মূলদ সংখ্যা কাকে বলে, উদাহরণ দাও। মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p এবং q প্রত্যেকেই পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0, সেই সংখ্যাকে বলবো আমরা মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারস। অর্থাৎ যে সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো, যেখানে p q প্রত্যেকে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার এবং কিউ নট ইকুয়াল টু 0, এই সংখ্যাগুলিকে আমরা বলবো মূলদ সংখ্যা। যেমন 2/3, 4/7, 11/5, 12/-7, 1, 2, 0, 25, 107, √4, √81, কিউব রুট অফ 64 ইত্যাদি। তাহলে যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p q উভয় পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0, তাদের আমরা বলবো মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারস। দেখো, এই যে 2/3 সংখ্যাটি, এটি p/q আকারে প্রকাশ করা গেছে। 4/7 সংখ্যাটি p/q আকারে প্রকাশ করা গেছে এবং 11/5, 12/-7 এগুলি প্রকাশ করা গেছে, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স এবং q নট ইকুয়াল টু 0, অর্থাৎ হরে কিন্তু 0 থাকবে না, কিউটা 0 কখনো হবে না। এবার 1 দেখো, 1 হচ্ছে 1/1, অর্থাৎ p/q। 2 মানে 2/1 এলো মূলদ সংখ্যা। 0 সমান 0/1, 25 সমান 25/1, 107 এটা মানে হচ্ছে 107/1, এগুলো সবই মূলদ সংখ্যা। এবার √4টা কি হবে? দেখো, √4 মানে তোমরা জানো রুটের মধ্যে 2 × 2 অর্থাৎ 2 বেরোচ্ছে। 2 মানে 2/1, p/q আকারে প্রকাশ, মূলদ সংখ্যা। √81 এটা মানে 9/1, আর কিউব রুট 64 এটা করি কিউব রুট অফ 64। যদি আমরা করি কিউব রুট অফ 4 × 4 × 4 সমান 4 সমান 4/1, এটা মূলদ সংখ্যা। তাহলে আমরা দেখতে পেলাম যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে, যেখানে p q প্রত্যেকেই পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0, তাদের আমরা বলবো মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারস। ঠিক আছে, এবার আমরা জানবো অমূলদ সংখ্যা কাকে বলে এবং তার এক্সাম্পল। তো চলো শুরু করি। দেখো, অমূলদ সংখ্যা যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p q প্রত্যেকেই পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0, তাদের আমরা বলবো অমূলদ সংখ্যা। অর্থাৎ যে সংখ্যাগুলি মূলদ নয় সেগুলোই অমূলদ সংখ্যা। দেখো, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না বলছে, যেখানে p q প্রত্যেকেই পূর্ণ সংখ্যা
এবং কিউ নট ইকুয়াল টু 0। তার মানে যে সংখ্যাকে এই আকারে প্রকাশ করা যায় না, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি কিউ প্রত্যেকেই পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, তাদের আমরা বলবো অম্লজ সংখ্যা বা ইররেশনাল নাম্বারস। তার উদাহরণ কি হবে? √2, √3, √5, √80, অর্থাৎ যেগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় তাদের বর্গমূল। এছাড়াও আমরা যদি এভাবে নিই অম্লজ সংখ্যা, সেটা হচ্ছে 1.10, 110, 110, ইত্যাদি, বা 3.01, 011, 011, 0 ... এই সংখ্যাগুলো, পাই এই সংখ্যাটা, এগুলো সব হচ্ছে অম্লজ সংখ্যা। অর্থাৎ এই সংখ্যাগুলিকে আমরা পি বাই কিউ এই ভগ্নাংশ আকারে কিন্তু প্রকাশ করতে পারবো না। যে সংখ্যাগুলিকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি কিউ প্রত্যেকেই পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, তাদেরকে আমরা বলবো অম্লজ সংখ্যা বা ইররেশনাল নাম্বারস। এখন তোমার মনে হতে পারে স্যার পায়ের মান তো আমরা জানি 22/7। দেখো পায়ের যে মানটা আমরা 22/7 বসাই, ওটা কিন্তু অ্যাপ্রক্সিমেট ভ্যালু, প্রকৃত অর্থে পায়ের মান কিন্তু 22/7 নয়। আমরা ধরে নিই ওটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু হিসেবে ধরে নিই। বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত হচ্ছে পাই। তো এখানে পাই আমরা যখন লিখছি আমরা ধরে নিচ্ছি এটা 22/7। একটা জিনিস মনে রাখবে, এই যে 22/7 এটা কিন্তু মূলদ সংখ্যা, কিন্তু পাই এটা অমূলদ সংখ্যা। আবার রিপিট করছি, 22/7 এটা কিন্তু মূলদ সংখ্যা, কারণ পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে, যেখানে পি কিউ দুটোই পূর্ণ সংখ্যা এবং কিউ সমান 7 নট ইকুয়াল টু 0, কিন্তু পাই কিন্তু অম্লজ সংখ্যা। সিমিলারলি অম্লজ সংখ্যা এবং এই সংখ্যাগুলোও কিন্তু অম্লজ সংখ্যা। তো আমরা জানলাম যে অম্লজ সংখ্যা কোনগুলো, যে সংখ্যাগুলি মূলদ নয়, যে সংখ্যাগুলিকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, যেখানে পি কিউ প্রত্যেকেই পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এখন আমরা 3 নম্বর প্রশ্নের উত্তর করব, যে 1-3 এবং 3-5 মধ্যে 5টি মূলদ সংখ্যা বসাও। দেখো কিভাবে বসাচ্ছি। দেখো 3 দাগের যে অঙ্কটা আছে, 1-3 এবং 3-5 মধ্যে 5টি মূলদ সংখ্যা বসাতে বলেছে। ঠিক আছে, 1-3 এবং 3-5 লিখেছি। তো আমরা যদি এটাকে একই হর বিশিষ্ট করার চেষ্টা করি, 5-3 15 লসাগু, একটু বাড়িয়ে দিলাম, 10 গুণ করে দিলাম 150। আমার ইচ্ছা এটা, বা তোমারও ইচ্ছা, তুমি যা লসাগু পাবে তাকে 10 দিয়ে গুণ করতে পারো, 5 দিয়ে গুণ করতে পারো, 20 দিয়ে গুণ করতে পারো। যত তুমি লিমিটটা বাড়াবে তত বেশি সংখ্যক কিন্তু মূলদ সংখ্যা তাদের মাঝে বসাতে পারবে। দেখো তো 3 আর 5 লসাগু হচ্ছে 15, তাকে 10 দিয়ে গুণ করে 150 করেছি। 1 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু, আচ্ছা 3 5 15, অর্থাৎ 50, ওপরে 50 এলো, এখানে 5 3 15, এখানে কত এলো 90। দেখো কাটাকুটি যদি করি আমরা 1-3 পাবো, এটা কাটাকুটি করো 3-5 পাবে। অর্থাৎ আমরা সমতুল্য ভগ্নাংশ কিন্তু লিখেছি, ভগ্নাংশ কিন্তু একই হর বিশিষ্ট করে। এখন 1-3 আর 3-5 মধ্যে 5টি মূলদ সংখ্যা বসাতে বলেছে, লিখছি। অতএব 1-3 ও 3-5 এর মধ্যে 5টি মূলদ সংখ্যা হলো দেখো 50/150 থেকে 90/150 পর্যন্ত লিমিট একটা হিউজ গ্যাপ আছে। তাহলে তুমি লিখবে
51/150, 52/150, 53/150, 54/150, 55/150। দেখো 5টা সংখ্যা হয়ে গেছে। এবার তোমাকে যেটা করতে হবে যে কিছু কাটাকুটি যাচ্ছে কিনা, অর্থাৎ সিম্পলিফিকেশানটা করে দিতে হবে। দেখো ওরা 3 দিয়ে কাটছে, 17/50, এটা 2 দিয়ে যাচ্ছে, এটা যাচ্ছে না, 2 দিয়ে যাচ্ছে, আর 3 দিয়ে যাচ্ছে, অর্থাৎ 9/25, আর শেষেরটা 5 দিয়ে যাচ্ছে, 11/30। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে 1-এর 3 এবং 3-এর 5-এর মধ্যবর্তী 5টি মূলদ সংখ্যা হচ্ছে 17/50, 26/75, 53/150, 9/25 এবং 11/30। এবার আমরা 4-এর দাগের অঙ্ক করব। 1-এর 3 এবং 3-এর 5-এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা বসাতে হবে। এবার আমরা 1-এর 3 এবং 3-এর 5-এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা বসাবো। তো যদি আমরা এটাকে দশমিকে কনভার্ট করি, 3 দিয়ে ভাগ করছি আমরা 1-কে, 3 3 9, 0, 3 3 9, এরকম করে চললো, অর্থাৎ 0.333 অ্যান্ড সো অন, অর্থাৎ 0.3 পৌনঃপৌনিক। ঠিক আছে, যদি এটাকে আমরা ভাগ করি, 5 6 30, অর্থাৎ 0.6। আমরা 1-এর 3 সমান পেলাম 0.333 রেকারিং, অর্থাৎ 0.3 রেকারিং, আর 3-এর 5 পাচ্ছি আমরা 0.6। এদের মধ্যে দুটো অমূলদ সংখ্যা বসাতে বলা হয়েছে। অতএব 1-এর 3 ও 3-এর 5 এর মধ্যবর্তী দুটি অমূলদ সংখ্যা হলো, দুটি অমূলদ সংখ্যা হলো, কি হবে? তলায় লিখছি, দেখো আমরা এখানে জানি 0.40, 440, 440 অ্যান্ড সো অন। আরেকটা লিখছি 0.51, 511, 5111, 5, আরও লিখছি 0.41, 411, 4111, 4, আরও লিখছি 0.50, 550, 5550, চলছে 0.52, 522, 5222, 5, অর্থাৎ 0.3 আর 0.6 তার মাঝে যে সংখ্যাগুলো তোমার 0.4 দিয়ে শুরু আর 0.5 দিয়ে শুরু, এরকম সংখ্যাগুলো তুমি অসংখ্য এরকম কিন্তু অমূলদ সংখ্যা তুমি লিখতে পারবে, যেখানে দুটি চাওয়া হয়েছে। তোমার ইচ্ছা মতো তুমি অসংখ্য কিন্তু লিখতে পারবে, এর কোনো শেষ নেই। ঠিক আছে, এবার আমরা 5 নম্বর অঙ্ক করব। তো চলো যাওয়া যাক।
দেখো 5 নম্বর অঙ্কে বলা হয়েছে √2 এবং √3 এর মধ্যবর্তী দুটি মূলদ সংখ্যা এবং দুটি অমূলদ সংখ্যা লেখো। ঠিক আছে, আচ্ছা √2 সমান কি আমরা জানি 1.414, অর্থাৎ 2 এর বর্গমূল বের করলে আমরা এইরকম একটা সংখ্যা পাবো। 3 এর বর্গমূল এভাবে চলবে। তোমরা বর্গমূল বের করার নিয়ম নিশ্চয়ই জানো, সেইভাবে কিন্তু এটা বেরোবে। এখন দুটি মূলদ সংখ্যা এদের মাঝে লিখতে বলা হয়েছে, অতএব √2 ও √3 এর মধ্যবর্তী দুটি মূলদ সংখ্যা হলো দেখো 1.41, 1.73। তুমি বলতে পারো যে 1.43, 1.47 বা 143/100, 147/100। কি করেছি? আমাকে দুটো মূলদ সংখ্যা লিখতে বলা হয়েছে, অর্থাৎ p/q আকারে প্রকাশ করা যাবে এরকম সংখ্যাকে লিখতে বলা হয়েছে। p/q আকারে প্রকাশ করা যাবে। তো এখানে দেখতে পাচ্ছি যে 1.414 আর এখানে 1.732। তো এখানে বলতে পারি যে এই দুটি সংখ্যার মাঝে আছে 1.430 আর 1.470 আছে ভাবতে পারি। 414, 732, তার মাঝখানে নিয়েছি 430, 470। আমি এখানে 415 নিতে পারতাম, 416 নিতে পারতাম। তো এখানে আমি এমন নিয়েছি যাতে ডান দিকে শূন্য হয়, শূন্যগুলোকে আমি লিখছি না, সেই জন্য 1.43। এখন 1.43 কেন নিলাম? তার কারণ হচ্ছে যে যখন আমি দশমিকটা তুলছি এটা কিন্তু কাটাকুটি যাচ্ছে না, তার জন্য নিয়েছি। এখানেও তেমনি 1.47 নিয়েছি যাতে কাটাকুটি করতে না হয়। 147/100 আরও নিতে পারতাম, কি হতো? এখানে দেখো আমরা নিতে পারতাম 1.49, 1.51 ইত্যাদি ইত্যাদি। এটা করলে কি হতো? 149/100, 151/100, অর্থাৎ p/q আকারে তোমাকে কিন্তু প্রকাশ করে দেখিয়ে দিতে হবে। মূলদ সংখ্যার যে ফর্ম, সেই ফর্মে কিন্তু তোমাকে প্রকাশ করে দেখিয়ে দিতে হবে যেটা মূলদ সংখ্যা। দশমিকের আকারটা কিন্তু বাঞ্ছনীয় নয়। ঠিক আছে, তো আমরা দুটো মূলদ সংখ্যা পেয়ে গেলাম। এবার আমরা এখান থেকে দুটি অমূলদ সংখ্যা এদের মধ্যবর্তী করব। তো চলো, দুটি অমূলদ সংখ্যা হলো ভালো করে দেখো 1.414, 1.732। তুমি লিখবে 1.50, 550, 550 ইত্যাদি। 1.61, 611, 611, 6 ... 1.60, 600, 6000, 6। তুমি লিখবে 1.70, 700, 7000, 7। দেখো 4টি সংখ্যা লেখা হয়ে গেল, যে 4টি সংখ্যা অমূলদ এবং √2 এবং √3 মধ্যবর্তী। কারণ 1.414 আর 1.732 এদের মধ্যবর্তী এই সংখ্যাগুলি, তো সেই হেতু এবং এগুলোকে p/q আকারে প্রকাশ করা যাবে না। এই সংখ্যাগুলিকে p/q আকারে প্রকাশ করা যায় না,
তাই এরা প্রত্যেকেই অমূলদ। দুটি চাওয়া হয়েছে, দুটি অমূলদ সংখ্যা চাওয়া হয়েছে, এখানে 4টে সংখ্যা বের করে দেওয়া হয়েছে। এরকম আরও অনেক সংখ্যা বের করে দেওয়া যায়। ঠিক আছে, তো চলো আমরা 6 নম্বর অঙ্ক এবার শুরু করব। দেখো 6 নম্বর অঙ্কে বলা হয়েছে যে এই সংখ্যা এবং এই সংখ্যা এ দুটোই কিন্তু অমূলদ সংখ্যা, এদের মধ্যে অবস্থিত দুটি মূলদ সংখ্যা লিখতে বলা হয়েছে। খুব সুন্দর অঙ্ক, দেখে নাও। তা তুমি দেখতে পাচ্ছ এখানে 0.23 আছে আর 0.21 আছে। যদি একটি বলতো তাহলে 0.22 অর্থাৎ 22/100 সেটা হতো। কাটাকুটি করো, আফটার সিম্পলিফিকেশান 22/100 যেটা আসতো 11/50। কিন্তু আমার এখানে দিয়েছে দুটো বের করতে হবে। তুমি কি করবে, লিমিটটা বাড়াও, 212 নাও, 232 নাও। তাহলে দেখো লিখব, অতএব উক্ত সংখ্যা দুটির মধ্যবর্তী দুটি মূলদ সংখ্যা হলো, দুটি মূলদ সংখ্যা হলো দেখো 232, 212, তাহলে 0.213, 0.217। এখান থেকে 213, 214, 215, 216 করতে করতে 231 পর্যন্ত নেব, লিমিটটা বাড়িয়ে। যদিও দশমিকের পর একটা একটা অঙ্ক বলতে হয়, কিন্তু বোঝানোর জন্যই বলছি যে 0. এখানে কিন্তু 213, 214, 0.215, 0.216 এই করতে করতে 0.231 পর্যন্ত তুমি লিখতে পারবে। আরও বেশি চাইলে তখন লিমিটটা তুমি 4টে সংখ্যা পর্যন্ত নিয়ে নাও, 0.2122, 0.2123, 0.2124 এই করতে করতে তুমি আরও বেশি সংখ্যাও লিখতে পারবে। এবার এগুলোকে তোমাকে প্রকাশ করতে হবে p/q আকারে। তাহলে 213/1000, কারণ দশমিকের পর 3টে অঙ্ক আছে বলে 3টে শূন্য হলো, 217/1000। দেখো 215কে ইচ্ছা করে নিয়ে যাতে কাটাকুটি করতে না হয়, অর্থাৎ তোমার দুটো মূলদ সংখ্যা হচ্ছে 213/1000 এবং 217/1000। তাহলে এই দুটি অমূলদ সংখ্যার মধ্যবর্তী দুটো মূলদ সংখ্যা হলো এত এবং এত, তাই না? তো চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। দেখো 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে 0 কি একটি মূলদ সংখ্যা? যুক্তি দাও। হ্যাঁ, 0 অবশ্যই একটি মূলদ সংখ্যা, কারণ 0 সমান 0/1 p/q আকারে প্রকাশ করা গেল, যেখানে 0 এবং 1 প্রত্যেকেই পূর্ণ সংখ্যা এবং 1 ≠ 0। তাহলে কি লিখবে? লিখবে হ্যাঁ 0 একটি পূর্ণ সংখ্যা। যুক্তি হচ্ছে 0 সমান 0/1 সমান p/q, যেখানে যেখানে p সমান 0 আর q সমান হচ্ছে 1 ≠ 0। এটাই যুক্তি। তাহলে লিখতে হবে হ্যাঁ 0 একটি মূলদ সংখ্যা, হ্যাঁ 0 একটি মূলদ সংখ্যা। যুক্তি বলে 0 সমান 0/1 সমান p/q, যেখানে p সমান হচ্ছে 0 আর q সমান 1 ≠ 0। তো আমাদের শর্ত সেটা ফুলফিল করেছে, তাই আমরা বলবো 0 অবশ্যই একটা মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। এবার শেষ প্রশ্নে বলা হয়েছে যে দুটি মূলদ সংখ্যার ভাগ কি সর্বদা মূলদ সংখ্যা হবে? যুক্তি দাও। খুব ভালো প্রশ্ন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে বেশিরভাগ ছেলেমেয়েরাই কিন্তু এই কোশ্চেনটা ভুল অ্যান্সার করে ফেলে। একটু সচেতন হও। তোমার মনে হবে যে দুটি মূলদ সংখ্যা তাদের যদি ভাগ করা হয়, একটা লিখলাম 2, এটা 8 নাম্বার প্রশ্ন। একটা সংখ্যা ভাবলাম 5 আর একটা 6, তাহলে 5-এর 6 এটা মূলদ সংখ্যা। ভাগ করছে যখন একটা সংখ্যা হচ্ছে 1-এর 2 আর একটা সংখ্যা 2-এর 3, তুমি ভাগ করছো
তার মানে 1/2 বাই 2/3 করছো, করে তোমার আসছে 1/2 ইন্টু 3/2 সমান কত আসছে 3/4। এটা একটা মূলদ সংখ্যা। তুমি ভাবছো 5 ভাজিত 1/3, তার মানে 5 ইন্টু 3/1 সমান 15/1, এটাও মূলদ সংখ্যা। তোমার সব হয়ে যাবে মূলদ সংখ্যা। কিন্তু যখন তুমি কোনো মূলদ সংখ্যাকে 0 দিয়ে ভাগ করবে, তাহলে কিন্তু সেটা আর মূলদ সংখ্যা রইল না, সেটা হয়ে গেল অসংজ্ঞাত বা আনডিফাইন্ড। অর্থাৎ তুমি বললে একটা মূলদ সংখ্যা 5, তাকে তুমি 0 দিয়ে ভাগ করছো, তাহলে 5/0 এটা হচ্ছে আনডিফাইন্ড বা অসংজ্ঞাত, এর মান নির্ণয় করা যায় না। তাহলে এই যখন তোমাকে, কারণ 0 একটা মূলদ সংখ্যা, এখানে দেখো ভালো করে, ভাগ কি সর্বদা, অর্থাৎ এই সর্বদা কথাটা লুকিয়ে আছে। দুটি মূলদ সংখ্যার ভাগ সর্বদা মূলদ সংখ্যা হবে না, কখনো হবে কখনো হবে না। তাহলে সর্বদা মূলদ সংখ্যা হবে না। যখন 0 দিয়ে আমরা ভাগ করব যে কোনো মূলদ সংখ্যাকে, সেটা যদি হয় 2/3, তাকে তুমি 0 দিয়ে ভাগ করছো, সেক্ষেত্রেও কিন্তু অসংজ্ঞাত হবে, ভাগ করা যায় না। ডিভিশন বাই 0 ইজ আনডিফাইন্ড, ডিভিশন বাই 0 ইজ মিনিংলেস। তাই 0 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে তুমি যদি ভাগ করো, তাহলে কিন্তু সেটা মূলদ সংখ্যা অবশ্যই হবে। তাহলে দুটি মূলদ সংখ্যার ভাগ যখন আমরা করছি, যে সংখ্যাটা দিয়ে তুমি ভাগ করছো, যে মূলদ সংখ্যাটা দিয়ে তুমি ভাগ করছো, সেই মূলদ সংখ্যাটা যদি 0 ছাড়া অন্য কোনো মূলদ সংখ্যা হয়, তাহলে অবশ্যই সেটা মূলদ সংখ্যা হবে ভাগফলটা। আদারওয়াইজ তুমি যদি 0 দিয়ে কোনো মূলদ সংখ্যাকে ভাগ করো, সেটা কিন্তু আর মূলদ সংখ্যা হবে না। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিও আমি আপলোড করার সাথে সাথে তোমরা সবার আগে পেয়ে যাও। তোমরা খুব ভালো থেকো, ধন্যবাদ।